বিহারের রাজনীতিতে পট পরিবর্তনের মহানাটক। আজ ইন্ডিয়া ছেড়ে এনডিএতে যোগ নীতিশের, এমনটাই সূত্রের খবর। সকালে পরিষদীয় দলের সঙ্গে বৈঠক শেষে নীতিশ রাজভবনে পৌঁছে ইস্তফাপত্র জমা দেন। বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা নীতিশের। আজ বিকেলেই এনডিএতে যোগ দেওয়ার কথা রয়েছে নীতিশ কুমারের, আর তারপরেই আবারও মুখ্যমন্ত্রী পদের শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। ইন্ডিয়া জোট থেকে অবশেষে এনডিএতে যেতে চলেছেন নীতিশ কুমার। বিগত কয়েকদিন ধরেই জোর জল্পনা চলছিল, সেই জল্পনার অবশেষে অবসান হলো। রবিবার সকাল 11টা নাগাদ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার এবং আজই বিকেলে এনডিএতে যোগ দেওয়ার কথা রয়েছে নীতিশের। তারপরেই ফের মুখ্যমন্ত্রী পদের শপথ নিতে চলেছেন তিনি। এ বিষয়ে কথা বলবো আমাদের সহকর্মী সত্যদার সঙ্গে। সত্যদা, এই যে বেশ কয়েকদিন ধরে একটা জল্পনার মধ্যে ছিলাম আমরা সবাই, যে নীতিশ কুমার তিনি ইন্ডিয়া জোট ছেড়ে অবশেষে এনডিএতে যোগ দেবেন, এবং সেই জল্পনা কিন্তু আজকে সত্যি হলো। তিনি ইতিমধ্যে ইস্তফা দিয়ে দিয়েছেন এবং বিকেলে তিনি এনডিএতে যোগ দিতে চলেছেন। বিস্তারিত জানাও। দেখো প্রিয়াঙ্কা, বিহারের রাজনীতিতে নীতিশ কুমার কিন্তু একটা দৃষ্টান্ত সৃষ্টি করলেন। যদি আমরা পেছনের দিকে তাকাই, এর আগে বিহারের লালু প্রসাদ যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন বিহারের কে লোকে বলতো জঙ্গল রাজ চলছে ইত্যাদি নানান রকম কিন্তু নাম দিয়েছিল। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী পদে নীতিশ কুমার 2005 সাল থেকে ছিলেন। প্রথম থেকেই তিনি কিন্তু বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী পদে ছিলেন। এরপর তুমি জানো 2014 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে এনডিএ ছেড়ে লালু প্রসাদের দল আরজেডির সঙ্গে জোট করে মুখ্যমন্ত্রী পদে বসেন। আবার তিনি লালু প্রসাদের দলকে ছেড়ে বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী পদে বসেন, আবার বিজেপি ছাড়েন। এই যে নীতিশ কুমারের যে দল পরিবর্তন, জোট পরিবর্তন, এটা কিন্তু নতুন নয়। কারণ নীতিশ কুমার একটা সময় রাজনীতি শুরু করেছিলেন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজকে আদর্শ করে। কিন্তু দেখো তুমি 2009 সালের লোকসভা নির্বাচনে কিন্তু জর্জ ফার্নান্ডেজকে কিন্তু টিকিট দেওয়া হয়নি, বলেছিল যে তাকে রাজ্যসভায় পাঠাবে। তো সেই যে নীতিশ কুমারের যে পরিবর্তন, এটা কিন্তু নতুন নয়। তবে উনি আজকে আরজেডির সঙ্গে যে কানাঘুষে, এটা আজকে নতুন নয়। একটু যে পিছনের দিকে তাকাই, ইন্ডিয়া জোট, এই যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, এই জোটে কিন্তু প্রধান কারিগর ছিলেন কিন্তু নীতিশ কুমার। তিনি কিন্তু পাটনার প্রথম বৈঠকটা করেছিলেন। তারপরে তুমি জানো 28টি দল এই জোটে যোগ দেয় এবং তিনি চেয়েছিলেন তাকে এই জোটের আহ্বায়ক করে রাখা হোক, আহ্বায়ক করে লোকসভা নির্বাচনে ঝাঁপাক ইন্ডিয়া জোট। কিন্তু সেটা কিন্তু হয়নি। তিনি চেয়েছিলেন তার জোট সঙ্গী বিহারের আরজেডি লালু প্রসাদের দল তাকে সমর্থন করবে যে ইন্ডিয়া জোটের আহ্বায়ক করার জন্য, কিন্তু সেই সমর্থন কিন্তু পাননি। তখন থেকেই কিন্তু তার উপরে একটা ক্ষোভ তৈরি হয়। এরপরে দেখো এই যে কেন্দ্রীয় সরকার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করে। এইখানেই কিন্তু নীতিশ কুমার তার চালটা খেলে দেন। তিনি সুযোগ পেয়ে যান প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেন। তিনি প্রশংসা যখন করেন তারপর থেকেই ফাটল তৈরি হয়। এবার জানো রাম মন্দির কিন্তু ভারতীয় রাজনীতিতে একটা দৃষ্টান্ত তৈরি করেছে। মানে এই যে হিন্দুত্ববাদী ঝড়, এটাতে কিন্তু অনেকেই, শুধু বিজেপি নয়, বিজেপি যেমন আশাবাদী, বিরোধী দলও কিন্তু যথেষ্ট চাপে রয়েছে যে হয়তো বিজেপির পক্ষে যাবে এই জনমত। তো সেই কারণে ধরো নীতিশ কুমার ভারতরত্ন ঘোষণার পর থেকে সুযোগটা পেয়ে গেলেন। তিনি সরাসরি প্রধানমন্ত্রী প্রশংসা করেছিলেন, ধন্যবাদ জানিয়েছিলেন। তারপর থেকে কিন্তু জল্পনার পর বিজেপি নেতাদের সঙ্গে বারবার বৈঠক, অবশেষে আজকে সকালে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন। প্রিয়াঙ্কা, শোনা যাচ্ছে হয়তো বিকেলেই হয়তো আবার বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী পদে বসতে পারেন নীতিশ কুমার। সত্যদা, এই যে ইন্ডিয়া জোট, এই জোটের কিন্তু অন্যতম মুখ ছিলেন নীতিশ কুমার। এবার এখানে দেখা গেল আজকেই যেমনটা হলো যে নীতিশ কুমার কিন্তু ইতিমধ্যেই ইস্তফা দিয়ে দিলেন, এবং অন্যদিকে দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই জোট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তো এই যে ইন্ডিয়া জোট শেষ পর্যন্ত কি টিকবে, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। দেখো, ইন্ডিয়া জোট যে জোটটা তৈরি হয়েছে, এই জোটটা কিন্তু কোনো আদর্শ নিয়ে, কোনো একটা লক্ষ্য নিয়ে সবার একটাই। যেমন ধরো দিল্লিতে যদি আমরা দেখি অরবিন্দ কেজরিওয়াল, তার বিরুদ্ধে কিন্তু আবগারি দুর্নীতির অভিযোগ আছে। তুমি জানো দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া জেলে রয়েছেন, এমনকি কেজরিওয়ালকে বেশ কয়েকবার তলব করেছে ইডি। এই যে দুর্নীতি,
এই দুর্নীতি থেকে বাঁচতেই কেজরিওয়ালের ধারণা যে হয়তো কেন্দ্রের সরকার পরিবর্তন হলে তিনি এর সুরাহা পাবেন। সেই কারণে তিনি কিন্তু এগিয়েছেন ইন্ডিয়া জোটের জন্য। অন্যদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে কিন্তু শিক্ষক নিয়োগ, রেশন নিয়োগ দুর্নীতি, একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এই যে কংগ্রেসের কথা যদি বলি, কংগ্রেসের রাহুল গান্ধী কিছুদিন আগে জানো ন্যাশনাল হেরাল্ড যে কংগ্রেসের সংবাদ মাধ্যম ছিল, তা কিন্তু 750 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। এবার তুমি মহারাষ্ট্রে যাও, মহারাষ্ট্রের শিবসেনার যিনি সঞ্জয় রাউত, তার উপরে 1000 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। তো এই যে করাপশন, এই দুর্নীতিগুলো, এরা কিন্তু সব একজোট হয়েছে। তাদের লক্ষ্য একটাই, কোন রকমের যদি কেন্দ্রের সরকার মিলিজুলি সরকার হয় তাহলে হয়তো এরা তাদের বেরিয়ে আসতে পারবেন, আগের মতো রাজনীতি করতে পারেন। তুমি জানো যে লালু প্রসাদ যাদব কিন্তু পশু খাদ্য কেলেঙ্কারিতে জেলে ছিলেন। এরপর জানো যখন মিলিজুলি সরকার তৈরি হয়, দেবগৌড়া সরকার, তখন চাপ দিয়ে কিন্তু লালু প্রসাদ বেরিয়ে এসেছিলেন। এমনকি তুমি দেখো পরবর্তীতে কিন্তু দেশের রেলমন্ত্রী হয়েছিলেন। তো এই যে করাপশন থেকে বেরিয়ে আসা, এই যে নিজেকে বেরিয়ে আসা, এই দুর্নীতিগ্রস্ত দল সেটা দুর্নীতিগ্রস্তকে সেটাকে তদন্ত বিষয়, কিন্তু এই যে অভিযোগ উঠে এসেছে, এই অভিযোগের পরে কিন্তু সমস্ত একজোট হয়েছে। এরা যদি প্রথম থেকে যেমন বিজেপির একটা ইস্যু, রাম মন্দির ইস্যু, শিবসেনাও সমর্থন হতো অনেক, কিন্তু এইভাবে কিন্তু ইন্ডিয়া জোটটা তৈরি হয়নি। প্রত্যেকে নিজেদের পিঠ বাঁচানোর জন্যই ইয়ে করে এসছে। হ্যাঁ, একেবারে ইন্ডিয়া জোটটা যখন প্রথমে শুরু হয়েছিল, একেবারে মানে নীতিশ কুমার বলা চলে, তিনি যেটা দাবি করছেন, আজকেই তিনি বলছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে তিনি এই জোটের আলোচনা সভা আয়োজন থেকে শুরু করে মধ্যস্থতা থেকে শুরু করে তিনি অনেক কিছু এই জোটের জন্য করেছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, এমনটাই কিন্তু দাবি করছেন নীতিশ কুমার। একদমই তাই। দেখো, ওই যে প্রথমেই বললাম যে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ আছে, আমাদের লালু প্রসাদের বিরুদ্ধে অভিযোগ আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু এই জোটের কিন্তু, বা রাহুল গান্ধীকে যদি বলি, তার যে রাজনৈতিক পরিপক্কতা এখনো কিন্তু আসেনি বলাই চলে। তো এই যে সেইখানে নীতিশ কুমার, তার বিরুদ্ধে কিন্তু কোনো করাপশনের অভিযোগ নেই, তিনি কিন্তু একটা স্বচ্ছ ভাবমূর্তির লোক। তিনি কিন্তু মধ্যস্থতা করেই কিন্তু এই 28টি দলকে এক ছাতার তলায় নিয়ে এসেছিলেন। তার ধারণা ছিল তাকে ইন্ডিয়া জোটের আহ্বায়ক করে লোকসভা নির্বাচনে ঝাঁপাবে, কিন্তু দেখো ইন্ডিয়া জোট তো ঘোষণা করেনি। তার যে জোট সঙ্গী বিহারের লালু প্রসাদ দল আরজেডি, তারাও কিন্তু সেই আওয়াজটা তোলেনি যে নীতিশ কুমারকে আহ্বায়ক করা। উল্টে দেখো জেডিইউ যে সভাপতি ছিলেন সিং, তার সঙ্গে লালু প্রসাদ যাদব গোপন বৈঠক করেন এবং জেডিইউ দল ভাঙানোর চেষ্টা করেন, এরকমই কিন্তু অভিযোগ। তারপরে কিন্তু হস্তক্ষেপ করেন নীতিশ কুমার, লালন সিংকে সরিয়েছেন। তো নীতিশ কুমার কিন্তু ইন্ডিয়া জোটের একদিকে জোটটা তৈরি করলেন, জোটটা 28টা দলকে একজোট করলেন। হ্যাঁ, প্রথম বৈঠকটাও কিন্তু নীতিশ কুমারই করেছেন। তারপরেও কিন্তু নীতিশ কুমারের বিরুদ্ধে এই যে বিষয়গুলো কিন্তু বারবার চোখে আসছিল না, সেটা খারাপ লাগছে। ইন্ডিয়া জোট, তিনি জোটের আয়োজন করেন, অথচ তাকে প্রধানমন্ত্রী মুখ করা হলো না। আবার দেখো আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী পদে মল্লিকার্জুন খাড়গের নাম ঘোষণা করে লোকসভায় ঝাঁপাতে চাইছিলেন। তো এইখানে নীতিশ কুমার কিন্তু গোসা হয়, সেই রাগের ফলেই কিন্তু তার এই জোট পরিবর্তন। প্রিয়াঙ্কা, একেবারে সত্যতা, দেখো সেই ইন্ডিয়া জোট শুরু থেকে কিন্তু কে হবে প্রধানমন্ত্রীর মুখ, এই নিয়ে কিন্তু এটা একটা বিশাল বড় চর্চিত বিষয় ছিল, যে এদিকে নীতিশ কুমার রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, কংগ্রেস শীর্ষক নেতা রাহুল গান্ধী রয়েছেন। সেই শুরু থেকেই কিন্তু আমরা দেখছিলাম একটা জল্পনা চলছিল, একটা চর্চা চলছিল যে কে হবে ইন্ডিয়ার জোটের প্রধানমন্ত্রী হিসেবে, মুখ হিসেবে কে থাকবে। একদমই তাই। দেশের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী যদি বলা যায় একজন শক্তিশালী প্রধানমন্ত্রী, এটা কিন্তু বিজেপি প্রধান হাতিয়ার। কিন্তু তার বিপরীতে সেরকম কিন্তু একজন ওজনদার লোক ছিল। তুমি জানো দেশের সর্বভারতীয় দল কংগ্রেসে কিন্তু প্রত্যেকটি রাজ্যের সংগঠন রয়েছে, কিন্তু কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তার কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার মতন গ্রহণযোগ্যতা এখনো কিন্তু তৈরি করতে পারেনি। এই যে দেখো কিছুদিন আগে লোকসভার বাইরে আমাদের রাজ্যের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নিয়ে যখন মিমিক্রি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেই ভিডিওটা কিন্তু রাহুল গান্ধী করেছিলেন। তো তার কিন্তু এগুলোই তার অপরিপক্কতার পরিচয়। সুতরাং রাহুল গান্ধী কিন্তু প্রধানমন্ত্রী পদে সেরকম গ্রহণযোগ্যতা নেই। এরপরে তুমি তাকাও
নীতিশ কুমার তিনি কিন্তু অত্যন্ত স্বচ্ছ ভাবমূর্তি, তার বিরুদ্ধে এখনো কোনো দুর্নীতি কিন্তু অভিযোগ নেই। ফলে নীতিশ কুমারকে কিন্তু শুধু রাহুল কংগ্রেস নয়, কেজরিওয়াল নয়, এমনকি ধরো উত্তরপ্রদেশের অখিলেশ সিং যাদব, তারও কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার বাসনা নেই। তিনিও কিন্তু নীতিশ কুমারকে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন, কিন্তু ইন্ডিয়া জোট ঘোষণা না করাতেই তার সমস্ত ঘোষণা রাখতে হয়। তিনি চেয়েছিলেন জোটের অন্তত মোদীর বিরুদ্ধে একটা শক্তিশালী মুখ হয়ে লোকসভা ভোটে লড়াই করতে। তিনি চেয়েছিলেন জোট তাকে সমর্থন করুক, সমর্থনটা না পেয়েই তিনি পিছিয়ে এসেছেন। প্রিয়ঙ্কা, যেমনটা দেখতে পাচ্ছেন যে আজ সকাল 11টা। ধন্যবাদ সত্যতা আমাদের এত কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। 10 বছরে 5 বার ডিগবাজি নীতিশ কুমারের, যেমনটা পূর্ব পরিকল্পনা অনুযায়ী রবিবার সকাল 11টা নাগাদ রাজভবনে আসেন নীতিশ কুমার এবং সেখানে তিনি ইন্ডিয়া জোটের তরফ থেকে তিনি ইস্তফা দেন এবং আজ এই রবিবার অর্থাৎ 28 তারিখ আজই বিকেলে বিজেপির সমর্থনে আবারও তিনি এনডিএতে ফিরতে চলেছেন এবং তারপরেই ফের একবার বিহারের মুখ্যমন্ত্রী পদে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন এবং যেমনটা জানা যাচ্ছে যে 10 বছরে 2013 সাল থেকে তার সেই যে দল বদল শুরু হয়েছিল, আজ এখন 2024, এই 10 বছরে মোট 5 বার দল বদল করেছে নীতিশ কুমার এবং আজ যদি বিকেলে তিনি মুখ্যমন্ত্রী পদে ফের শপথ নেন, এই নিয়ে কিন্তু মোট 9 বার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। আর এর ফলেই কিন্তু জোর রাজনৈতিক জল্পনা কিন্তু তুঙ্গে, কারণ লোকসভা নির্বাচনের আগে ফের একবার ভোল বদল করলেন নীতিশ কুমার।